আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে শ্রদ্ধেয় দেবব্রত মুখোপাধ্যায়ের দুইটা লাইন দিয়ে আমি শুরু করছি। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন যে ফারুক আহমেদ তিনি গর্ব করতে পারেন বিগত 12 বছরে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেটকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যতটুকু পৌঁছাইছেন, ফারুক আহমেদ সেটাকে আসলে 6 মাসে টেক্কা দিয়েছেন। এবং এই কথার মিনিংগুলো যারা বুঝতে পেরেছেন তারা তো অনেক জ্ঞানী, বাট যারা বুঝতে পারেননি তাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। এবং নাজমুল হাসান পাপন তিনি যখন ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, তিনি যে কোনো টুর্নামেন্টের আগে তিনি দল নিয়ে অনেক বড় ধরনের কথা বলতেন, দেন দলটা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতো এবং যখন ফিরে আসতো ঠিক তখন যখন ব্যর্থতা হতো এবং তখন নাজমুল হাসান পাপন মিডিয়ার সামনে একটা কথা সবসময় বলতো, মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশে যেহেতু 6 মাস আগে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পুরো জায়গায় সবগুলো জায়গায় কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা এসেছে এবং ঠিক তখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সাবেক ক্যাপ্টেন এবং একই সাথে সাবেক সিলেক্টর ফারুক আহমেদ। এবং তিনি এই নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডকে নিয়ে অনেক সমালোচনা করেছেন, অনেকগুলো কথা বলেছেন, অনেক ধরনের তাদেরকে কথা শুনিয়েছেন, অনেক গণমাধ্যমে তিনি বলেছেন। কিন্তু ফারুক আহমেদ যখন তিনি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসলেন, তিনি কতটুকু সাকসেসফুলি এই 6 মাস চালিয়েছেন। এখন অনেকে বলতে পারেন যে 6 মাসে তো আসলে কোনো কিছু করা পসিবল না, কিন্তু এই 6 মাসে অনেক কিছু করা পসিবল। দেখেন, সর্বপ্রথম ফারুক আহমেদের সামনে যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে কন্টিনিউ করা। যেমনটা হচ্ছে ওই রকম একটা বড় ধরনের পরিবর্তনের পরে বাংলাদেশের যে একটা নিরাপত্তা অবস্থা থেকে শুরু করে বাংলাদেশের তখনকার অবস্থা খুব একটা ভালো ছিল না এবং এরপরই সাউথ আফ্রিকার একটা সিরিজ ছিল এবং এই সিরিজটা আয়োজন করে নিয়ে বিসিবি সবচেয়ে বেশি খাটাখাটনি করেছে এবং সেটা সরকার পর্যায়ে থেকে তাদেরকে অনেক বড় ধরনের একটা সিকিউরিটি থেকে শুরু করে সব জায়গায় একটু হেল্প করার কারণে তারা কিন্তু সেই সিরিজটা মাঠে গড়াতে পেরেছে। এবং সাকিব আল হাসানকে নিয়ে যে কাহিনীগুলো হয়েছে সেটা কিন্তু তখনই হয়েছে এবং সবগুলো জিনিসকে তারা খুবই ঠান্ডা মাথায় এবং খুবই স্মার্টলি সেগুলো হ্যান্ডেল করে ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে তারা কিন্তু চালু রেখেছে এবং কন্টিনিউ করেছে। কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে বিপিএল নিয়ে। এখন দেখেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর অলরেডি শেষ হয়ে গেছে এবং এর আগের যে 10টা আসর হয়েছে এই 10টা আসরে কিন্তু কম বেশি অনেক ধরনের বিতর্ক ছিল, কখনো ফিক্সিং ইস্যু, কখনো প্লেয়ারদের বেতন না দেয়া এবং একই সাথে অনিয়ম দুর্নীতি এগুলো তো রয়েছে। এবং নতুন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তিনি যেভাবে যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেছিলেন যে ক্রিকেট বোর্ডকে নিয়ে আপনারা একদম গঠনমূলক সমালোচনা করুন, সব ধরনের কথা বলুন, আমি সবসময় অ্যাভেলেবেল আছি এবং এবারের যে বিপিএল সেটা অন্যরকম হবে এবং পুরো বাংলাদেশের মানুষকে এমনভাবে খাওয়ানো হচ্ছিল যে এবারের বিপিএল হবে বিগত 10টা আসরের চাইতে অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অনেক ভালো। এটা মানুষকে অনেকবারই খাওয়ানো হয়েছিল এবং বিপিএলটা শুরু হওয়ার পরে কি হয়েছে সেটা আপনি সবাই জানি, কত ধরনের বিতর্ক ছিল এটা আমি একটু পরে বলছি। তার আগে আপনাদেরকে পাপন সাহেবের যে বিগত 12 বছরের তিনি যে কাজগুলো করেছে এবং দেবব্রত মুখোপাধ্যায় তিনি যে কথাটা বলেছেন যে ফারুক আহমেদ তিনি গর্ব করতে পারেন যে গত 12 বছরে নাজমুল হাসান পাপন তিনি যে দুর্নীতি অনিয়মটা করেছেন, ফারুক আহমেদ সেটা 6 মাসে সেই 12 বছরকে টেক্কা দিতে পেরেছেন। এবং এই কথাটার মানে হচ্ছে যে নাজমুল হাসান পাপন 12 বছরে তিনি যেটাই করেছেন না কেন, এত বিতর্ক কিন্তু কখনোই হয় নাই যত বিতর্ক এবার হয়েছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা ক্রিকেট টুর্নামেন্ট যখন হয় সেটা বাংলাদেশ বা বাইরের দেশে বা তাদের দেশের অর্থাৎ অন্য দেশের নিজ নিজ দেশের যে ঘরোয়া লিগগুলো হয় সেটা আইপিএল বলেন, আইএল টি20 বলেন, বিগ ব্যাশ বলেন, এসি টি20 বলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অথবা পাকিস্তান সুপার লিগ, প্রত্যেকটা টুর্নামেন্টে কোনো না কোনো দুর্নীতি অনিয়ম কিন্তু হতেই থাকে এবং হয় এবং সেগুলো ক্রিকেট বোর্ড সেই দেশের ক্রিকেট বোর্ড স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। এবং সেগুলো আপনি কি দেখেন যে আইপিএল এ কোনো ম্যাচ যদি ফিক্সিং হয় সেটা নিয়ে অনেক বেশি তোলপাড় হচ্ছে, অথবা পাকিস্তান সুপার লিগ বা বিগ ব্যাশ বা এসি টি20, আইএল টি20 এগুলোতে কি দুর্নীতি অনিয়ম হয় না, ফিক্সিং হয় না? হয়, কিন্তু এগুলো কিন্তু সামনে চলে আসে না। বাট বিগত 12 বছরেও এগুলো সামনে অতটা বেশি পরিমাণ আসেনি। 2012 সালে আশরাফুলের ঘটনা বাদ দিলে আপনি কিন্তু ওইভাবে একদম দাগিভাবে কখনো বলতে পারবেন না যে বিপিএল নিয়ে এত বিতর্ক কখনো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সামর্থ্য যদি না থাকে তাহলে আপনি বিপিএল করেন না, একটা বছর বন্ধ থাক, অথবা যদি করেন তাহলে 3 থেকে 4টা টিম নিয়ে আপনি করলেন, কোনো রকম একটা আয়োজন করলেন, যে ধারাটা অব্যাহত রাখলেন। কিন্তু সেটা না করে আপনি পুরো দমে বিপিএলটাকে যেভাবে নষ্ট করা হলো এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেভাবে ইমেজটা নষ্ট করা হলো, সেটা কি বিগত 12 বছরে এরকম হয়েছে? বিগত 12 বছরে যারা যে প্লেয়ারগুলো পেমেন্ট পায়নি, অ্যাটলিস্ট তারা বিসিবি থেকে পেমেন্টগুলো পেয়েছে, কারণ বিসিবি একটা কাজ করেছে, যে দলগুলোকে তারা ফ্রাঞ্চাইজি অনারশিপ বা মালিকানা দিয়েছেন তাদের থেকে
ব্যাংক গ্যারান্টির 6 কোটি টাকা সেটা আগে বুঝিয়ে নিয়েছেন, তারপরে তাদেরকে মালিকানা হস্তান্তর করেছেন। কিন্তু এবারের বিপিএল এ ফারুক আহমেদ তিনি কি করেছেন, এবং এবারের বিপিএল এ সবচেয়ে দুর্নাম করা এবং সবচেয়ে দুর্নীতি, সবচেয়ে ফিক্সিং ইস্যু এবং সবচেয়ে বিতর্কিত টিম কোনটা? দুর্বার রাজশাহী। এবং এই দুর্বার রাজশাহী টিমের মালিকানায় যিনি আছেন শফিক আহমেদ, তিনি আবার হচ্ছেন ফারুক আহমেদের বন্ধু। এবং এই যে একটা বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বের মাধ্যমে কিন্তু বিপিএল এ দল পাই দুর্বার রাজশাহীর মালিক শফিক আহমেদ। এছাড়া কিন্তু আরো ভালো ভালো যারা মালিক ছিলেন তারা কিন্তু দলটা নেওয়ার জন্য অনেক ধরনের তৎপর করেছেন, অনেক ধরনের তদবির করেছেন, কিন্তু তাদেরকে আসলে অতটা পাত্তা দেয়নি ফারুক আহমেদ। এবং যেহেতু বন্ধু মানুষ, তো একটা আসলে তাকে যদি বিপিএল এর একটা মালিকানায় দেওয়া হয় তাহলে তার পরিচয়টাও বাড়বে, তার একটা যে কোম্পানি আছে সেটারও একটু নাম ফ্রেম হবে, এবং একই সাথে ক্রিকেটকে বিজনেস করে যে লাভবান হওয়া, সেটা সুযোগটা ফারুক আহমেদ তিনি নিজে দিয়েছেন। এবং যে দুর্নীতিগুলো হয়েছে, যে অনিয়ম হয়েছে এবং যে ফিক্সিং কাণ্ড, সেগুলো কিন্তু আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে আমি কথা বলতে আসি নাই। এবং আমি থামলিনে যেটা লিখেছি যে যেই পাপন সাহেব এবং সেই ফারুক আহমেদ, এবং আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এবং যে কাজটা বিগত 12 বছরে নাজমুল হাসান পাপন প্রত্যেকটা টুর্নামেন্টের আগে এবং পরে তিনি সুন্দরভাবে গণমাধ্যমে বলতেন যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট সিরিজ অথবা নেক্সট টুর্নামেন্ট, এবং সেই ধারাটা অব্যাহত রেখেছে ফারুক আহমেদ। এবং তিনি গণমাধ্যমে এখন বলেন যে আমাদের টার্গেট নেক্সট বিপিএল। এবং এই যে টার্গেট নেক্সট, এই নেক্সটটা কিন্তু এখনো যাচ্ছে না, এবং নেক্সটের উপরে সবাই আছে। এখন জানেন না বিপিএলটা আদৌ কোনোদিন ভালো পর্যায়ে যেতে পারবে কিনা, কারণ ফারুক আহমেদ তিনি যে কাজগুলো করেছেন, দেখেন তাকে যেহেতু অল্প সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এত বড় দায়িত্ব কেন একা সামলাতে গেলেন? এবং একটা ক্রিকেট বোর্ড চালাতে গেলে আপনার অনেকগুলো কমিটি দরকার আছে, অনেকগুলো পরিচালক দরকার আছে। আপনার যেহেতু পরিচালক সংকট আছে, আপনি পরিচালক নেন, আপনি সবগুলো পরিচালকের পদ একা নিয়ে থাকবেন, বেতন নেবেন, সবকিছু করবেন। আবার নাজমুল আবেদিন ফাহিম স্যারের মতো একজন খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষকে আপনি অপমান করবেন। এবং বর্তমানে যে বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার সাথে এত বেশি মানে আপনারা সেটা সবসময় দেখেন যে তার সাথে তিনি অর্থাৎ ফারুক আহমেদ কিভাবে থাকেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে রোলটা প্লে করেছেন এবারের বিপিএল কে সামনে রেখেছেন, তিনি গণমাধ্যমে একদম ধোমায় বলেছেন যে এবারের বিপিএল হবে হচ্ছে বাংলাদেশ ইতিহাসের সেরা বিপিএল। হ্যাঁ, এটা আমরা মানি যে বিগত আসরগুলোতে যেভাবে মাঠের খেলাটা হয়েছে তার থেকে এবার মাঠের খেলাটা অনেক বেশি বেটার হয়েছে। কিন্তু আপনি যদি উপরে চাকচিক্য রেখে ভিতরে যদি আপনি সদরঘাট করে রাখেন, তাহলে সেই টুর্নামেন্টে আপনি কি করবেন? নেক্সটে আপনি কোনো বিদেশি প্লেয়ারকে বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলাতে পারবেন? এবং ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি একটা কথা গণমাধ্যমে গত কয়েকদিন আগে বলেছেন যে আমি টিমের মালিকানায় আছি প্রায় 4 বছর হলো, কোনো ক্রিকেটার আমার থেকে কখনো অ্যাডভান্স পেমেন্ট চায়নি। কিন্তু এখন কোনো বিদেশি প্লেয়ারকে তারা দলে ফেরানোর আগে একটা কথা শুনতে চাই যে তাদেরকে অ্যাডভান্স পেড করতে হবে, এবং তাদের এজেন্ট এই কথাগুলো বলে থাকে সবসময়ের জন্য। এবং খুলনা টাইগার্সে যে 2জন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল, এর মধ্যে সিমরন হেটমায়ার এবং সেই সাথে জেসন হোল্ডার, তাদেরকে ফুল পেমেন্ট দিয়ে তারপরে তারা বিপিএল খেলতে এসেছে। সো এই পর্যায়ে কেন যাবে বিপিএল? এর আগেও তো বিপিএল হয়েছে, কিন্তু বিতর্ক তো এত হয়নি। এবং যখন যে প্লেয়ারটা এসে কমপ্লেন করেছে সেই প্লেয়ারকে তখনই টাকা বুঝিয়ে দিয়েছে, এবং সেটা একদম গণমাধ্যমকে এড়িয়ে। কিন্তু এবার যেটা হয়েছে একদম পুরো ব্লাস্ট হয়ে গেছে। আপনি দেখেন দুর্বার সেই টিমটাকে নিয়ে যে দুর্নীতি, অনিয়ম এবং ফিক্সিং কাণ্ডের যে একটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং চেক বাউন্স থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এখনো তারা বাসের ভাড়াটা দেয়নি, হোটেলের ভাড়াটা দেয়নি, ক্রিকেটারদের যে পাওনা টাকা সেটা দেয়নি। দিব্যি শফিক আহমেদ তিনি তার মতো কাজ করে যাচ্ছেন, এবং ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত ওইরকম দেখার মতো কোনো পদক্ষেপ তারা এখনো নেয়নি। হ্যাঁ, একটা গণমাধ্যমে দেখলাম যে শফিক আহমেদ তিনি কখনো বিপিএল এর মালিকানায় আর আসতে পারবেন না। ভাই, তার আসার দরকার নাই, তার যে কাজ তিনি সেটা করে নিয়েছেন, তার তো আসার দরকার নাই। এখন ক্রিকেট বোর্ড তাকে কি দিয়ে ধরবে? এবং ফারুক আহমেদ জি তিনি বন্ধুত্বের একটা পরিচয় দিয়ে যে কাজটা করেছেন, এবং বাংলাদেশ ক্রিকেটের যতবার একটা ক্ষতি তিনি করেছেন, সেই ক্ষতিটা তিনি কিভাবে পোষাবেন সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার এখন। কারণ আপনি যদি এখন কোনো বিদেশি প্লেয়ারকে ইনভাইট করেন বিপিএল খেলার জন্য, সেটা কিন্তু কোনো বিদেশি প্লেয়ার যে মেসেজগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, সেই মেসেজগুলো তো আর মানে অসত্যি বা মিথ্যা বলে বিসিবি অ্যাটলিস্ট প্রমাণিত করতে পারেনি। এবং যে ক্রিকেটারগুলোকে এখনো বেতন দেওয়া হয়নি, বিসিবি চাইলে সেই কাজটা সম্পন্ন করতে পারতো, গোপনে করতে পারতো, তাদেরকে পেমেন্টটা দিয়ে দিতে পারতো, পরে যা হওয়ার হোক। কিন্তু এই যে একটা ইমেজ নষ্ট হলো, এবং
বিপিএল এ যে প্লেয়ারগুলো আসবে খেলতে, বিদেশি প্লেয়ারগুলো, তারা কোন ভরসায় আসবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দারুণ একটা প্রশ্ন। এবং ফারুক আহমেদ তিনি গণমাধ্যমে বলেছেন যে আমাদের টার্গেট নেক্সট বিপিএল, এবং নেক্সট বিপিএল এ তিনি ফাটাই দিবেন। এবং তিনি গণমাধ্যমে বলেছেন যে এখন থেকে বিপিএল এ যে বিদেশি প্লেয়ারগুলো আসবে তাদেরকে বেতন দেয়া থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্ব এবং দেশে ফিরে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিজে গ্রহণ করবে। কিন্তু এটা তো কোনো কথা না। বাংলাদেশে কি ওইরকম কোনো কোম্পানি বা কর্পোরেট হাউস কি নেই যারা একটা দলকে চালাবে? অবশ্যই তাদের ক্যাপাবিলিটি আছে, ওরকম কোম্পানি আছে, কর্পোরেট হাউস আছে, কিন্তু বিসিবি এগুলো চায় না। নাজমুল হাসান পাপন তিনি যে কাজটা করতেন তার বন্ধুর মাধ্যমে এই বন্ধুকে ওই বন্ধুকে নিয়ে তিনি কোনো ক্লাব চালাইতেন, কোনো বিপিএল দল চালাইতেন, এই কাজগুলো করে, এবং একই সাথে বিপিএল কে কোনো অর্গানাইজ প্রতিষ্ঠানের হাতে না দিয়ে তারা নিজে নিজে আয়োজন করতে গিয়ে যে দুর্নীতি তিনি করেছেন, এবং তিনি বিগত 12 বছরে কম করে হলেও 600 কোটি টাকার উপরে তিনি দুর্নীতি করেছেন। এগুলো একদম যমুনা টিভি রিপোর্টে কিন্তু এগুলো ওপেন সিক্রেট। সো এই কাজগুলো বিসিবি যেহেতু আগে করেছে, এবং বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে অনেক বেশি মানে শঙ্কিত ছিল যে এবারের বিপিএল এরকম হবে কিনা, এবং যে সংখ্যা এবং সেটাই কিন্তু সত্যি হয়েছে। এবং এবারের বিপিএলটা মানে বিপিএল ইতিহাসের সবচেয়ে বাজে একটা আসর হয়েছে। এবং নেক্সট ডে থেকে বিপিএল এ কোনো প্লেয়ার যদি আসে খেলতে, তারা অগ্রিম পেমেন্ট ছাড়া আসবে না। এবং যে ইমেজ সংকট একটা হয়েছে, এবং যে ইমেজের একটা সংকট হয়েছে, সেটা আসলে বিসিবি কিভাবে পূরণ করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। এবং ফারুক আহমেদ দেন হচ্ছে নাজমুল হাসান পাপন, এদের মধ্যে ডিফারেন্ট আপনি কোথায় দেখতে পেলেন? এখন আপনাদের মতামত চাচ্ছি যে দুজনের ডিফারেন্ট আপনারা কতটুকু দেখতে পেরেছেন, এবং বিগত আসরগুলোর বিপিএল এবং এবারের আসরের বিপিএলটার মধ্যে কি পার্থক্য দেখেছেন, এই সব কিছু চাইলে কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।